15th এপিসোডের শুরুতে আমরা দেখি ফেরিস হুইলের টিমের তরফ থেকে জানানো হয় যে কিছু ইলেকট্রিক প্রবলেমের কারণে ফেরিস হুইলটা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এই প্রবলেমটার সমাধান করে ফেলবো, কিন্তু ততক্ষণ আপনাদের ফেরিস হুইলেই অপেক্ষা করতে হবে। আর এখানে অপেক্ষা করতে করতে সোলের প্রচণ্ড শরীর খারাপ হয়েছে, যে কারণে সঞ্জু ওকে কোলে করে নিচের বাড়িতে নিয়ে আসে আর তারপর ও ট্রিটমেন্ট করাতে লাগে। দেন আমরা দেখি সোল ঘুমের ঘোরে সঞ্জয়ের হাত ধরে নেয় আর তারপর সঞ্জয় সঞ্জয় বলে গুনগুন করতে লাগে, যেটা দেখে সঞ্জয় তো প্রচণ্ড অবাক হয়ে যায়। এদিকে ইতিমধ্যে সঞ্জয়ের ম্যানেজার সহ ওর ফ্রেন্ডরা মাতাল অবস্থায় এখানে চলে আসে, আর এখানে এসে ওরা যখন জানতে পারে যে সঞ্জয়ের রুমে কোনো একটা মেয়ে রয়েছে, তখন ওরা সেটা নিয়ে হইচই শুরু করে দেয়। আর এসব দেখে সঞ্জয় তাড়াতাড়ি করে ওর ম্যানেজার সহ ওর ফ্রেন্ডদের নিজের বাড়ি থেকে তাড়িয়ে দেয়। দেন পরের দিন সোলের যখন ঘুম ভাঙে তখন ও দেখতে পায় যে ও সঞ্জয়ের বাড়িতে রয়েছে, আর এটা দেখে ও প্রচণ্ড অবাক হয়ে যায়। আর তারপর ও কোনো রকমে তাড়াতাড়ি করে এখান থেকে পালিয়ে যেতে লাগে, আর ঠিক তখনই ওর সঙ্গে সঞ্জয়ের ধাক্কা লেগে যায়। ফলে সঞ্জয় ওকে জিজ্ঞাসা করতে লাগে তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ, আর তখন সোলকে জিজ্ঞাসা করে বসে যে আমি এখানে কি করছি। আর এর উত্তরে সঞ্জয় ওকে জানায় যে গতকাল তোমার শরীর অনেক খারাপ হয়ে গিয়েছিল আর তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে, আর এই কারণেই আমি তোমাকে আমার নিচের বাড়িতে নিয়ে এসেছি। তাছাড়া তুমি এই কারণে আমাকে বকাঝকা করা শুরু করে দিও না, কারণ গতকাল যদি আমি তোমাকে রেস্কিউ না করতাম তাহলে তুমি ওখানেই মরে পড়ে থাকতে। আর ওর এই কথা শুনে সোল মনে মনে বলতে লাগে যে তোমার উচিত ছিল আমাকে ওখানেই মরতে দেওয়া। তো সোল এবার এখান থেকে বেরিয়ে যেতে লাগে, কিন্তু ও এখানে ওর জুতো দেখতে পায় না। ফলে ও সঞ্জয়কে জিজ্ঞাসা করে যে আমার জুতো কোথায়। আর এর উত্তরে সঞ্জয় ওকে জানায় যে অ্যাকচুয়ালি তোমার জুতোটা আমাদের গাড়িতে রয়েছে, আর আমার গাড়িটা তো আমার ম্যানেজার নিয়ে গিয়েছে। সো তুমি ততক্ষণে আমার সঙ্গে ব্রেকফাস্ট করে নাও। আর এখানে ব্রেকফাস্ট করতে বসে সঞ্জয় ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি তোমার জবটা ছেড়ে দিলে কেন। এর উত্তরে সোলোকে জানায় যে অ্যাকচুয়ালি আমি যাকে ভালোবাসি আমি চাই সে তার জীবনে অনেক বেশি ভালো থাকুক এবং সুস্থ থাকুক, আর এই কারণেই আমি আমার জবটা ছেড়ে দিয়েছি। দেন সঞ্জয় ওকে জিজ্ঞাসা করে যে কে সেই ব্যক্তি, আর এর উত্তরে সোলোকে জানায় যে আমি তোমাকে বলতে পারবো না, এটা সিক্রেট। দেন সঞ্জয় ওকে জিজ্ঞাসা করে তোমার কাজ ছেড়ে দেওয়ার সঙ্গে তোমার ভালোবাসার মানুষের কিসের সম্পর্ক রয়েছে। সোল বলতে লাগে যে আছে কোনো কানেকশন, সেটা আমি তোমাকে বলতে পারবো না। এরপর ওদের ব্রেকফাস্ট করা শেষ হলে সঞ্জয় ওর জুতোটা বের করে নিয়ে আসে, আর এটা দেখে সোল তো প্রচন্ড অবাক হয়ে যায় আর ওকে জিজ্ঞাসা করতে লাগে যে তুমি তার মানে আমাকে মিথ্যে কথা বলেছিলে। এর উত্তরে সঞ্জয় ওকে জানায় যে হ্যাঁ আমি তোমাকে মিথ্যে কথা বলেছিলাম, কারণ আমি তোমার সঙ্গে ব্রেকফাস্ট করতে চাইছিলাম। দেন আমরা দেখি সঞ্জয় সোলকে বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল, আর এখানে হঠাৎ করেই ওদের সঙ্গে তেসাং এর দেখা হয়ে যায়। আর তেসাং অ্যাকচুয়ালি এখানে এসেছিল কিম ইয়নসোর ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য। আর তেসাং এখানে সোলকে দেখে জিজ্ঞাসা করতে লাগে যে তোমরা দুজন এখানে কি করছো, আর তখন সোলকে মিথ্যে কথা বলে দেয় যে অ্যাকচুয়ালি আমি একটা কাজের জন্য এখানে এসেছিলাম। আর এটা শুনে তেসাং ওকে বলতে লাগে যে চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আর এই কথাটা শোনা মাত্রই সোল তাড়াতাড়ি করে ওর সঙ্গে বেরিয়ে পড়ে সঞ্জয়কে অ্যাভয়েড করার জন্য। এদিকে সোলের এমন সব আচরণে সঞ্জয় প্রচন্ড রেগে যায়, আর ও এটাও ভাবতে লাগে যে তেসাংই হয়তো সোলের বয়ফ্রেন্ড। ইতিমধ্যে সঞ্জয় এটাও খেয়াল করে যে সোল এখানে ওর মেডিসিনগুলো ফেলে রেখে চলে গিয়েছে, ফলে ভাবতে লাগে যে কি কেয়ারলেস মেয়ে রে বাবা। অন্যদিকে আমরা দেখি ইমগুম সোলের দেওয়া নাম্বারে লটারি কেটে লটারি জিতে গিয়েছে, আর এই কারণে হিয়নজে আর ও খুশিতে পাগলের মতো আচরণ করছিল। পরের দৃশ্যে আমরা দেখি সোল ওর অফিসে ফিরে আসে, আর এখানে ওকে দেখা মাত্রই ওর বস অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর ওকে বলতে লাগে যে আমি তোমাকে অনেক মিস করেছি। তো সোল এখানে এসেও ওর বসকে এটাই বলে যে আমি আর কয়েকদিন এই কোম্পানিতে কাজ করব, আর তারপর আমি আমার জবটা ছেড়ে দেবো। আর এটা শুনেও ওর বসের মুডটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এদিকে আমরা দেখি সোলের মা আর গ্র্যান্ডমা একটা জায়গায় এসেছে বডি ম্যাসাজ করানোর জন্য, আর এখানে এসে ওনাদের সঞ্জয়ের বাবার সঙ্গে দেখা হয়ে যায়। আর তারপর সোলের গ্র্যান্ডমা সোলের মায়ের সঙ্গে ওনার পরিচয় করিয়ে দেয়, আর বলতে লাগে যে আগে ইনি আমাদের প্রতিবেশী ছিল, আর এনারই একমাত্র ছেলে হচ্ছে সুপারস্টার সঞ্জয়। আর তারপর সোলের মা যখন বুঝতে পারে সঞ্জয় অনেক বেশি সাকসেসফুল, ফলে উনি সঞ্জয়ের বাবাকে এটা বলতে লাগে যে আমার মেয়ে সোলো অনেক বেশি স্মার্ট আর ও অনেক বেশি সুন্দরীয়, সো আমার মনে হয় আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হলে অনেক বেশি ভালো হবে। আর তখন সঞ্জয়ের বাবা ওনাকে বলে দেয় যে আমার মনে হয় না আমার ছেলের আপনার মেয়েকে পছন্দ হবে বলে, আর তাছাড়া আমারও আপনার মেয়েকে অতটাও পছন্দ না। আর সঞ্জয়ের বাবার মুখ থেকে এই কথা শোনা মাত্রই সোলের মায়ের প্রচন্ড মাথা গরম হয়ে যায়, ফলে উনি ওনাকে ধাক্কা মেরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখি সঞ্জয় সোলকে ওর মেডিসিন ফেরত দেওয়ার জন্য আসে, কিন্তু এখানে এসে ও দেখতে পায় যে ও ওর ভাইপোকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। আর এটা দেখে ও আর সোলকে ডিস্টার্ব করে না, বরং একটা জায়গায় লুকিয়ে পড়ে। আর এই লুকোতে গিয়ে ওর দ্বারা একটু শব্দ হয়ে যায়, আর এই শব্দটা শুনতে পেয়ে সোল তাড়াতাড়ি করে এদিকে এগিয়ে আসে এটা দেখার জন্য যে এদিকে কেউ আছে কিনা। কিন্তু এদিকে এসে ও কাউকেই দেখতে পায় না। আর ঠিক তখনই সঞ্জয়ের ফোনে একটা কল আসতে লাগে, আর এই কলটা রিসিভ করতে গিয়ে ওর হাত থেকে ছুটে গিয়ে ফোনটা সোলের সামনে চলে আসে।
আর সোল যখন ফোনের দিকে তাকায় তখন ও দেখতে পায় যে এই ফোনে বারবার করে ইনহিয়কের কল আসছে, ফলে বুঝতে পারে যে এখানে কোথাও একটা সঞ্জয় লুকিয়ে রয়েছে। ফলে সঞ্জয়কে বেরিয়ে আসতে বলে আর তারপর সঞ্জয় তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। আর তারপর ও সোলের ভাইপোকে নিজের কোলে তুলে নেয় আর ওকে বলতে লাগে যে দেখো আমি তোমাকে শেখাচ্ছি কিভাবে বাচ্চাদের কান্না থামাতে হয়। আর ঠিক তখনই সোলের ভাইপো সঞ্জয়ের গায়ে বমি করে দেয়, যে কারণে সোলকে বাধ্য হয়ে ওকে নিজের বাড়িতে নিয়ে আসতে হয়। আর তারপর সঞ্জয় এখানে এসেই ওদের বাড়িতে শাওয়ার নিতে লাগে। আর তারপর ওর শাওয়ার নেওয়া হয়ে গেলে ও শার্টলেস অবস্থাতেই বাইরে বেরিয়ে আসে। আর এটা দেখে সোলের তো অনেক বেশি লজ্জা লেগে যায়। এদিকে ইতিমধ্যে সোলের মা আর গ্র্যান্ডমা বাড়িতে ফিরে আসে। আর এটা দেখা মাত্রই সোল তাড়াতাড়ি করে সঞ্জয়কে নিজের রুমে ঢুকিয়ে দেয়। আর তারপর ওকে এটা বলতে লাগে যে যতক্ষণ না আমার বাড়ির সবাই ঘুমিয়ে পড়ছে ততক্ষণ তোমাকে এখানেই লুকিয়ে থাকতে হবে। আর ওর এই কথা শুনে সঞ্জয় ওকে বলতে লাগে যে তুমি এরকম আচরণ কেন করছো, আর সবার সামনে আমি বেরোলেই বা কি হবে, আমরা তো কোনো উল্টোপাল্টা কাজ করছিলাম না। আর এতে সোলোকে বলে যে না, আমার মা যদি তোমার সঙ্গে আমাকে দেখে নেয় তাহলে আমার সম্পর্কে উল্টোপাল্টা ভাববে। আর তারপরে সঞ্জয় ওকে আর কিছু বলে না। দেন ও আশেপাশে ঘুরে ঘুরে সোলের রুমের সমস্ত জিনিসপত্র দেখতে লাগে। আর এই জিনিসপত্র দেখতে গিয়ে ও সে ঘড়িটা দেখতে পায় যেটা কিনা ওই টাইম ক্যাপসুলের ভেতরে ছিল। আর সঞ্জয় এই ঘড়িটা খুব ভালো করে দেখতে লাগে। আর সোল যখন এটা খেয়াল করে তখন ও সঞ্জয়কে বলতে লাগে যে তুমি আমার ঘড়িটা আমাকে ফেরত দিয়ে দাও। আর ওর এই কথা শুনে সঞ্জয় ওকে ঘড়িটা দেয়ই না, বরং ওর ওই ঘড়িটা নিজের পকেটে রেখে দেয়। আর ইতিমধ্যেই সবাই ঘুমিয়ে গেলে সোল তাড়াতাড়ি করে সঞ্জয়কে নিজের বাড়ির বাইরে বের করে দেয়। আর এখান থেকে বেরোনোর সময় সঞ্জয়ের মনে হয় যে ও আগেও একবার এখানে এসেছিল আর তখন ও এখানে এসে সোলকে কিস করেছিল। আর ওর এই কথাটা মনে হওয়াতেই ও প্রচন্ড অবাক হয়ে যায় আর ভাবতে লাগে যে এইটা কি ছিল আর আমি এসব কি মনে মনে ভাবছি। পরের দৃশ্যে আমাদেরকে ইনহিয়ক সঞ্জয়কে তেসাংয়ের সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে আসে, কারণ তেসাংয়ের কিমিয়নসোর কেসের জন্য সঞ্জয়ের গাড়ির ড্যাশ ক্যাম ফুটেজের দরকার ছিল। তো সঞ্জয় এখানে তেসাংকে জানায় যে ঠিক আছে, আমি আমার গাড়ির ড্যাশ ক্যাম ফুটেজ তোমাকে পাঠিয়ে দেব। আর তারপর তেসাং ওকে জিজ্ঞাসা করতে লাগে যে আমার সোলের সঙ্গে তোমার নাকি একটা মুভির প্রজেক্টে কাজ চলছে। আর সঞ্জয় যখন এটা শুনতে পায় যে তেসাং সোলকে আমার সোল বলে প্রোনাউন্স করছে, আর এটা শুনে ওর প্রচন্ড রাগ হয়ে যায়। আর তারপর ওদের দুজনের মধ্যে কোল্ড ওয়ার শুরু হয়ে যায়। আর তারপর ওরা দুজনে একে অপরকে নানা উপায়ে হিউমিলিয়েট করতে লাগে। আর এইসব দেখে ইনহিয়ক তো প্রচন্ড অবাক হয়ে যায় আর ভাবতে লাগে যে এইসব এরা কি করছে। পরের দৃশ্যে আমরা দেখি সঞ্জয় বাড়িতে এসে ওর গাড়ির ড্যাশ ক্যাম ফুটেজ চেক করে। আর তখন ও সেখানে সেই কিমিয়নসো নামের সেই ট্যাক্সি ড্রাইভারকে দেখতে পাই। আর কিমিয়নসোকে দেখা মাত্রই ওর অতীতের কিছু অস্পষ্ট ঘটনা মনে পড়তে লাগে, সাথে ওর মাথায়ও অনেক বেশি পেন হতে লাগে, কিন্তু কিছুতেই বুঝতে পারছিল না যে এইসব ওর সাথে কেন হচ্ছে। এরপর আমরা দেখি ইমগিম আর হিউনজো ওদের লটারির প্রাইজ মানি নিতে এসেছে। আর ওরা এটা পেয়ে এতটাই খুশি হয়ে যায় যে ওরা রাস্তার মাঝে চিৎকার শুরু করে দেয়। এরপর আমরা এদের সবাইকে দেখতে পাই। অ্যাকচুয়ালি আজকে মুভির স্ক্রিপ্টের ওপরে একটা মিটিং চলছিল। আর এখানে সঞ্জয় সবাইকে বলতে লাগে যে আমার মনে হয় এই মুভির স্ক্রিপ্টের এন্ডিংটা একদমই ভালো না, এটা অনেক স্যাড এন্ডিং। আর তখন সোল বলে ওঠে যে আমার স্ক্রিপ্টের এটাই বেস্ট এন্ডিং আর এটাই মেন ক্যারেক্টারের জন্য সব থেকে ভালো হবে। আর এসব বলেই সোল বাইরে বেরিয়ে আসে। আর ওর বাইরে বেরিয়ে আসার সাথে সাথে সঞ্জয় ওর পিছু পিছু আসতে লাগে। আর তারপর সোল সঞ্জয়কে দেখা মাত্র জিজ্ঞাসা করতে লাগে যে তুমি আমার পিছু পিছু কেন আসছো। আর এভাবে যদি কেউ তোমাকে আমার সঙ্গে দেখে নেয় তাহলে সবাই উল্টোপাল্টা ভাববে আর ভাববে হয়তো আমরা একে অপরকে ডেটিং করছি। আর ওর এই কথার পরিপ্রেক্ষিতে সঞ্জয় ওকে বলে বসে যে সত্যিই তোমার কোনো বয়ফ্রেন্ড নেই তো, আর সত্যি কথা বলতে আমি তোমার প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড। আর আমার মনে হয় আমি এই কয়েকদিনেই তোমার প্রেমে পড়ে গিয়েছি। আর সোলোর এই কথা শোনা মাত্রই ওকে বলে দেয় যে আমি তোমার প্রতি ইন্টারেস্টেড না আর আমি অন্য কাউকে ভালোবাসি, সো তুমি আমার পেছনে পড়ে থাকা বন্ধ করো। আর এসব বলে সোল এখান থেকে চলে যায়। আর তারপর আমরা দেখি সোল তেসাংয়ের সঙ্গে বাড়ি ফিরে যাচ্ছে। আর এখানে তেসাং ওকে বলতে লাগে যে সত্যি কথা বলতে আমি আমাদের ফ্রেন্ডশিপের ভয়ে তোমাকে কখনো বলতে পারিনি যে আমি অনেকদিন থেকেই তোমাকে লাইক করি। আর ওর এই কথা শুনে সোলোকে বলতে লাগে যে তুমি তো জানোই আমার লাইফে এমন কেউ একজন আছে যাকে আমি কখনোই ভুলতে পারবো না। আর এতে তেসাং ওকে বলে হ্যাঁ আমি এটা জানি, কিন্তু আজ অব্দি তুমি আমাকে সেই ছেলেটার সম্পর্কে কিছুই বললে না যে সে ছেলেটার নাম কি। দেন আমরা দেখি সোল বাড়িতে ফিরে আসে। আর ও বাড়িতে ফিরে আসা মাত্রই ওর গ্র্যান্ডমা ওকে ডাকতে লাগে। আর এতে সোল অনেক বেশি অবাক হয়ে যায়। আর তারপর ও তাড়াতাড়ি করে ওর গ্র্যান্ডমার কাছে ছুটে আসে। আর ওর গ্র্যান্ডমাকে বলতে লাগে যে গ্র্যান্ডমা তোমার আমার নাম মনে আছে। এর উত্তরে গ্র্যান্ডমা বলে আমার ব্রেনের হয়তো অনেক কিছুই মনে থাকে না, কিন্তু আমার মন সবকিছু এখনো ভুলতে পারে না। আমার এখনো আমার মায়ের কথা মনে আছে, এমনকি তোমার দাদুর কথাও আমার মনে আছে, কারণ তাদেরকে আমি অনেক বেশি ভালোবাসতাম। আর মানুষ তার প্রিয় মানুষগুলোর স্মৃতি কখনোই ভুলতে পারে না। আর গ্র্যান্ডমার এমন সব কথা শুনে সোলোর গ্র্যান্ডমাকে জড়িয়ে ধরে। দেন পরের দিন আমরা অফিসে এদেরকে দেখতে পাই। আর আজকে মুভির শুটিংয়ের কিছু কাজ ছিল। আর এখানে সঞ্জয় যখন সোলকে দেখতে পায় না তখন সোলের বসকে জিজ্ঞাসা করে বসে যে সোল কোথায়, সোলকে তো কোথাও দেখতে পাচ্ছি না।
আর এর উত্তরে বস ওকে জানায় যে সোল আমাদের কোম্পানি থেকে ওর জব ছেড়ে দিয়েছে আর এখন থেকে ইনিই তোমার প্রডিউসার হিসেবে কাজ করবেন। এরপর আমরা দেখি সোলো একটা রেস্টুরেন্টে বসে রয়েছে আর ঠিক তখনই ওর ফোনে ওর বসের মেসেজ আসে। আর এখানে ওর বস ওকে একটা অডিও পাঠায় আর ওকে বলতে লাগে যে তোমার মুভির স্ক্রিপ্টে সোনাকে নামের যে গানটা ছিল সেই গানটা আমরা সঞ্জয়কে দিয়ে গাইয়েছি আর সেটারই একটা কপি ও আমাদের ফরওয়ার্ড করে পাঠিয়েছে, সো তুমি একবার শুনে নাও। আর সোল যখন সঞ্জয়ের গলায় এই গানটা শুনে তখন প্রচন্ড ইমোশনাল হয়েছে, কারণ ও তো কখনো ভাবতেও পারিনি যে ও আবারও সঞ্জয়ের গলায় এই গানটা শুনতে পারবে। কারণ পাস্টায় সবকিছু রিসার্চ করে দেওয়ার কারণে সঞ্জয় তো এখন আর কোনো সিঙ্গার না, ও তো এখন শুধুমাত্র একজন ফেমাস অ্যাক্টর মাত্র। পরের দৃশ্যে আমরা তেসাংকে দেখতে পাই, ও অ্যাকচুয়ালি এখানে এসেছিল কিম ইয়নসোর ব্যাপারে ইনভেস্টিগেশন করার জন্য। আর ইতিমধ্যেই ওর অ্যাসিস্ট্যান্ট এসে ওকে কিম ইয়নসোর ব্যাপারে বলতে লাগে যে 2008 সালে ও কারোর মার্ডার করার চেষ্টা করেছিল আর এই কারণে ওর 6 বছরের জন্য জেলও হয়েছিল। আর তখন তোমার বাবা অর্থাৎ ডিটেকটিভ কিমই ওকে ধরেছিল। আর এটা শুনে তেসাং তো অনেক বেশি অবাক হয়ে যায়। আর ইতিমধ্যে কিম ইয়নসো ওর ট্যাক্সি নিয়ে এখানে এসে হাজির হয়। আর কিম ইয়নসোকে দেখা মাত্রই তেসাং ওকে বলতে লাগে যে আপনি প্লিজ একটু বাইরে আসুন, আপনার সঙ্গে আমাদের কথা আছে। আর কিম ইয়নসো যখন বুঝতে পারে এরা পুলিশ, তখন ও তো বাইরে বেরোই না, বরং তেসাংকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর তারপর তেসাং আর তেসাংয়ের অ্যাসিস্ট্যান্টও ওর পিছু পিছু ওকে ফলো করতে লাগে। অন্যদিকে আমরা দেখি সঞ্জয় সোলের বাড়ি থেকে আনা সেই ঘড়িটা ওপেন করে আর এই ঘড়িটা ওপেন করার সাথে সাথেই ওর মাথায় প্রচন্ড ব্যথা হতে লাগে। আর তারপরেই ওর পাস্টের নানান স্মৃতি মনে পড়তে লাগে আর সাথে ওর সোলের সাথে কাটানো সমস্ত মুহূর্তও আস্তে আস্তে মনে পড়তে লাগে। আর এদিকে সোলো রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে আর বাইরে আসলে ও দেখতে পায় যে বাইরে স্নোফল শুরু হয়েছে। আর অন্যদিকে সঞ্জয় রাস্তার ওপারে একটা মেয়েকে হলুদ ছাতা মাথায় দাঁড়িয়ে থাকতে দেখে ভাবতে লাগে যে ওটাই হয়তো সোল। ফলে ও দৌড়ে রাস্তা পার হয়ে সেই মেয়েটার দিকে যেতে লাগে আর ঠিক তখনই রাস্তার মাঝখানে গিয়ে ওর মাথায় আবারও প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। ফলে ওর রাস্তা পার হতে পারে না, বরং মাথায় হাত দিয়ে রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে পড়ে। আর ঠিক তখনই কিম ইয়নসো ওই রাস্তা দিয়েই আসছিল আর একটু হলেই ও সঞ্জয়ের ওপরে গাড়ি চড়িয়ে দিচ্ছিল। আর তেসাং এই বিপদ বুঝতে পেরে তাড়াতাড়ি করে কিম ইয়নসো গাড়িতে নিজের গাড়ি দিয়ে ধাক্কা মারে, যে কারণে সঞ্জয়ের আর কোনো বিপদ হয় না। মানে সঞ্জয় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়, কিন্তু তেসাং গুরুতরভাবে আহত হয়। আর সঞ্জয়ের এখানে পাস্টার সমস্ত কথা অর্থাৎ সোল ওর কে ছিল আর সোলের সাথে কাটানো সমস্ত মুহূর্তের কথা ওর মনে পড়ে যায়। আর এখানেই আমাদের এই ড্রামার 15th এপিসোড শেষ হয়ে যায়। লাস্ট এপিসোডের শুরুতে আমরা দেখি তেসাং গুরুতরভাবে আহত হলেও ও কিম ইয়নসোকে অ্যারেস্ট করার জন্য ওর দিকে এগিয়ে আসে। আর ঠিক তখনই কিম ইয়নসো ওকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তেসাং তারপরেও ওকে ছাড়ে না। তেসাং ওর পিছু পিছু ওকে ফলো করতে লাগে। আর এভাবেই ওরা মেন রোডে চলে আসে। আর মেন রোডে আসা মাত্রই কিম ইয়নসোর সামনে একটা ট্রাক চলে আসে আর সেই ট্রাকটা ওকে ধাক্কা মেরে দেয়। আর এর ফলে ও পাশে থাকা নদীতে পড়ে যায় এবং সেখানেই ওর মৃত্যু হয়ে যায়। যাই হোক, সবই ঠিক আছে, কিন্তু এখনো অবধি আমি এটাই বুঝতে পারলাম না যে কিম ইয়নসো নামের এই ক্রিমিনালটা কেন সোলের পেছনে পড়েছিল আর কেনই বা সোলকে মারতে চাইছিল। এটা তো এই ড্রামাতে পুরোপুরিভাবে ক্লিয়ার করা হয়নি। যাই হোক, এরপর আমরা সঞ্জয়কে হসপিটালে দেখতে পাই আর ওর আগের সমস্ত কথা মনে পড়ে যাওয়াতে ও খুবই অবাক হয়েছিল। আর এদিকে সোল যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখন ও রেডিওতে শুনতে পায় যে ক্রিমিনাল কিম ইয়নসো মারা গিয়েছে। আর কিম ইয়নসোর মৃত্যুর খবর পেয়ে সোলের চিন্তা হতে লাগে যে আদৌ সঞ্জয়ের কিছু হয়নি তো। আর এটা ভেবেই ও সঞ্জয়ের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করে। আর তখনও দেখতে পায় যে ইন্টারনেটে এটা দেখানো হচ্ছে যে সঞ্জয়ের একটা গাড়ির দ্বারা ধাক্কা লেগে গিয়েছে আর এখনো হসপিটালে ভর্তি। আর এমন খবর শুনে সোল তো অনেক বেশি চিন্তিত হয়ে যায়, ফলে ও তাড়াহুড়ো করে হসপিটালের দিকে যেতে লাগে। আর এদিকে সঞ্জয় ও সোলের বিষয়ে সমস্ত কিছু মনে পড়ে যাওয়াতে ও তাড়াহুড়ো করে সোলের কাছে আসছিল। আর এভাবেই ওদের রাস্তার মাঝখানে একে অপরের সঙ্গে দেখা হয়ে যায়। আর সঞ্জয় ওকে দেখা মাত্রই ওকে বলতে লাগে যে আমি জানি আমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তুমি অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিলে আর এই কারণেই তুমি ছুটে আসছিলে আমাকে দেখার জন্য। আর তারপর সঞ্জয় ওকে জড়িয়ে ধরে আর ওকে বলতে লাগে যে সোল, আমার সবকিছু মনে পড়ে গিয়েছে। আর ওর এই কথা শুনে সোল তো প্রচন্ড অবাক হয়ে যায়। আর তারপর ওরা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। দেন শেষমেশ সঞ্জয় সোলকে একটা কিস করে দেয়। দেন পরের দৃশ্যে আমরা দেখি সঞ্জয় সোলকে এভাবে জড়িয়ে ধরে বসে রয়েছে আর ওকে বলছে আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না আর আমি এভাবেই তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই। আর তারপর ও সোলকে সেই নেকলেসটা দেখিয়ে বলতে লাগে যে আমি কখনোই তোমাকে ভুলে যাইনি আর আমি প্রথমবার যখন এই নেকলেসটা দেখেছিলাম তখন আমার চোখে অটোমেটিক্যালি জল চলে এসেছিল। আর আমার ব্রেন হয়তো তোমাকে ভুলে গিয়েছিল, কিন্তু আমার মন কখনোই তোমাকে ভোলেনি। আর ওর এই কথা শুনে সোলকে বলতে লাগে যে সেদিন আমার গ্র্যান্ডমাও আমাকে এই একই কথা বলেছিল। দেন সঞ্জয় সোলকে সেই নেকলেসটা পরিয়ে দেয়। আর তখন সোলকে বলতে লাগে যে তুমি আগেও নিশ্চয়ই এরকম কাজ অনেকবার করেছো, আর তাছাড়া তোমার এতদিন আমাকে মনে ছিল না, আর এই সময়ের মধ্যে তুমি নিশ্চয়ই অন্য কোনো মেয়েকেও ডেট করেছো। এর উত্তরে সঞ্জয় ওকে বলে যে আমি এইসব বিষয়ে একদমই এক্সপার্ট না, তাছাড়া তোমার কি জেলাস ফিল হচ্ছে নাকি?
কিন্তু সোলোর এইসব কথায় তেমন কান দেয় না আর ওর ওপরে রাগ দেখাতে লাগে আর সঞ্জয় আবার ওর রাগ ভাঙানোর জন্য ওকে বারবার কিস করতে লাগে। এরপর আমাদের 1 মাস পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি সোল একটা ক্যাফেতে বসে ওর মুভির স্ক্রিপ্টের ওপর কাজ করছে। আর ঠিক তখনই ওর কাছে সঞ্জয়ের মেসেজ আসে আর সঞ্জয় ওর সঙ্গে দেখা করতে যায় আর এতে সোল ওকে জানায় যে আমি এখন একটু ব্যস্ত আছি আর আমাকে আমার কাজটা আজকেই শেষ করতে হবে। আর সোলের এই কথা শুনে সঞ্জয় তো খুবই ইরিটেট হয়ে যায়, ফলে ও নিজেই সেই ক্যাফেতে চলে আসে সোলের সঙ্গে দেখা করার জন্য। আর সঞ্জয় এই ক্যাফেতে আসা মাত্রই ওর এখানে থাকা ফ্যানরা ওকে ছেঁকে ধরে আর এই সুযোগে সোল এখান থেকে বেরিয়ে যায়, কারণ সোল কিছুতেই চাইছিল না যে ওদের দুজনের ডেটিং এর ব্যাপারটা সবার সামনে আসুক, কারণ পরবর্তীকালে এর জন্য সঞ্জয়ের কেরিয়ারের ক্ষতি হতে পারে। দেন আমরা দেখি সোলোর কাজ কমপ্লিট করার জন্য একটা লাইব্রেরিতে চলে আসে আর ঠিক তখনই সঞ্জয় সেখানে একটা মাস্ক পরে ওকে ডিস্টার্ব করার জন্য চলে আসে। আর ওকে দেখা মাত্র সোল অনেক বেশি চিন্তিত হয়ে যায় আর ওকে বলতে লাগে যে কেউ যদি তোমাকে চিনে নেয় তাহলে কি হবে। আর এই কথা বলতে বলতেই সামনে থাকা একটা মেয়ে সঞ্জয়কে মাস্ক পরা অবস্থাতেও চিনে নেয়, ফলে ওরা তাড়াতাড়ি করে সেই লাইব্রেরি থেকে বাইরে বেরিয়ে আসে। আর বাইরে এসে সোল সঞ্জয়কে জিজ্ঞাসা করতে লাগে যে এবার আমি কোথায় গিয়ে কাজ করব, আর এর উত্তরে সঞ্জয় ওকে বলে যে চলো তুমি আমার বাড়ি চলো আর সেখানে গিয়ে তুমি শান্তিভাবে কাজ করতে পারবে। এরপর আমরা সোলদের বাড়ি দৃশ্য দেখতে পাই আর এখানে আমরা দেখি ফাইনালি ইমগুম একটা ড্রামাতে হিরোর ক্যারেক্টার প্লে করার জন্য রোল পেয়ে গিয়েছে। আর ওর এই অ্যাচিভমেন্টের জন্য ওর ফ্যামিলির সবাই অনেক বেশি খুশি ছিল এবং সবাই ওকে কংগ্রাচুলেটও করছিল। অন্যদিকে সোল সঞ্জয়দের বাড়িতে এসে কাজ করতে লাগে আর এখানে সঞ্জয় সোলকে একদমই ডিস্টার্ব করছিল না, আর এটা দেখে সোল তো খুবই অবাক হয়ে যায়। ফলে মনে মনে ভাবতে লাগে ও আমার সঙ্গে কথাও বলছে না, আমাকে ডিস্টার্বও করছে না, হয়েছেটা কি। দেন সোল তাড়াতাড়ি করে ওর কাজ শেষ করে সঞ্জয়কে চিৎকার করে ডাকতে লাগে, কিন্তু সঞ্জয় এইসব কিছু শোনার পরেও না শোনার ভান করে বসেছিল। ফলে সোল এবার আর কোনো উপায় না পেয়ে সোজা সঞ্জয়ের কাছে যায় আর ওকে ডাকতে লাগে। আর এবার সঞ্জয় ওকে বলতে লাগে ও আচ্ছা তোমার কাজ হয়ে গেলে চলো আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি, আর এমনিতেও অনেক লেট হয়ে গেছে। আর ওর এই কথা শুনে সোল মনে মনে বলতে লাগে রাত হয়ে গেছে না ছাই, সবে 11টা বাজে আর এখনই তুমি আমাকে বাড়ি পাঠানোর জন্য তাড়াহুড়ো শুরু করে দিয়েছো। আর সোল এবার এখানে থাকার জন্য নানা বাহানা বানাতে লাগে, আর যখন সঞ্জয় ওকে বলতে লাগে ঠিক আছে তুমি এখানে একটু দাঁড়াও, আমি এখনই আমার গাড়ির চাবিটা নিয়ে আসছি। আর এবার সোল এখানেই দাঁড়িয়েছিল আর কিছুক্ষণ পরেই ওই সঞ্জয়ের গলার আওয়াজ শুনতে পাই আর সঞ্জয় এখানে বলছিল যে আগামীকাল তুমি চলে যাও আর আজকে রাত্রে আমরা একসাথেই এখানে ঘুমাই। আর ওর এই কথা শোনা মাত্র সোল বলে বসে যে আচ্ছা ঠিক আছে আজকে আমি এখানেই তোমার সঙ্গে ঘুমাবো। আর তারপর ও পেছন ঘুরতেই দেখতে পায় যে সঞ্জয় এই সমস্ত কথা ওকে না বরং ওর ম্যানেজারকে বলছিল। ফলে সোল এবার ওর এমন কথার জন্য অনেক বেশি এম্বারেস হয়ে যায় আর সঞ্জয়কে বলতে লাগে যে আমি এখনই বাড়ি যাব। তখন সঞ্জয় ওকে বলতে লাগে যে তুমি কি সত্যিই আমার সঙ্গে এখানে আজকে ঘুমোতে চাও। তো সোল এবার এম্বারেসিং এর চোটে এটা বলে দেয় যে হ্যাঁ আমরা এখানে একসাথে থাকলে অনেক রকম মুভি দেখতে পারতাম। দেন সঞ্জয় ওকে জিজ্ঞাসা করতে লাগে আর তারপর কি করব, আর এর উত্তরে সোল ওকে কিছুই বলতে পারে না, যে কারণে সঞ্জয় ওকে কিস করতে লাগে আর ওকে এটা বলতে লাগে যে কাজটা আগে করার সেই কাজটাই আগে করে নিই। আর তারপর ওরা একে অপরের সাথে রোম্যান্স করতে লাগে আর এভাবেই ওরা একটা রোম্যান্টিক নাইট স্পেন্ড করে। পরের দিন ওদের ঘুম ভাঙলে ওরা একে অপরকে এত কাছাকাছি পেয়ে অনেক বেশি খুশি ছিল। আর এখানে সঞ্জয় আর সোল একে অপরকে এটা বলতে লাগে যে আমরা আর কখনোই আলাদা হতে চাই না। দেন সোল সঞ্জয়কে এটা বলতে লাগে যে এখন আর আমাদের কাছে সেই ঘড়িটা নেই যে ঘড়িটার মাধ্যমে আমরা টাইম ট্রাভেল করতাম, সো এখন তাকে আর কোনো কিছুই বদলাবে না। এরপর আমরা সোলের গ্র্যান্ডমাকে দেখতে পাই আর ওনার কাছেই সেই ঘড়িটা ছিল আর এই ঘড়িটা উনি জলে ফেলে দেয়, কারণ এই ঘড়িটার এখন আর কোনো দরকার নেই, কারণ সঞ্জয় আর সোল এখন এক হয়ে গিয়েছে। আর এখান থেকে আমরা এটাও বুঝতে পারি যে গ্র্যান্ডমা আগে থেকেই ওদের বিষয়টা জানতো আর গ্র্যান্ডমার সবকিছুই মনে রয়েছে। পরের দৃশ্যে আমরা দেখি সঞ্জয়ের বাবা আর সোলের মা সঞ্জয়ের ডেটিং টিউমারের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই, কিন্তু এখানে সোলের মা এটা জানতো না যে ওটা সঞ্জয়ের সঙ্গে সোলই ছিল। এরপর আমরা দেখি সঞ্জয় সোলকে প্রপোজ করার জন্য একটা রিং কিনতে এসেছে আর এই রিং কেনার চক্করে ও ইনহিয়কার ম্যানেজারকে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে, যে কারণে ওরা অনেক বেশি ইরিটেট হয়ে যায়। আর ইতিমধ্যে সঞ্জয়ের কাছে সোলের কল আসে আর সোল ওকে দেখা করতে বলে, যে কারণে সঞ্জয় সোজা সোলের সঙ্গে দেখা করার জন্য চলে আসে। আর এখানে আসা মাত্র সোলোকে বলতে লাগে যে আমাদের ডেটিং এর ব্যাপারটা নিয়ে পুরো সোশ্যাল মিডিয়াতে তোলপাড় হচ্ছে আর আমি চাই না আমার জন্য তোমার কেরিয়ারের কোনো প্রবলেম হোক, সো এখন থেকে আমাদের আরো সাবধানে দেখা করতে হবে। আর এটা বলে সোল গাড়ির বাইরে বেরিয়ে আসে আর ঠিক তখনই ওর সঙ্গে তেসাং এর দেখা হয়ে যায়। আর তেসাং এবার সোলের সঙ্গে কথা বলতে লাগে আর তেসাংকে সোলের সঙ্গে কথা বলতে দেখে সঞ্জয় তো খুবই জেলাস ফিল হয়, ফলে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসে। আর সঞ্জয় বাইরে আসলে সোল এমন ভাব করতে লাগে যেন জানতোই না যে এখানে সঞ্জয় ছিল। ফলে সোল তেসাং এর সামনে সঞ্জয়ের সঙ্গে ফর্মালি কথা বলার অ্যাক্টিং করতে লাগে আর এটা দেখে তেসাং ওকে বলতে লাগে যে তোমাকে আর অ্যাক্টিং করতে হবে না, আমি সবকিছু জানি যে তোমরা একে অপরকে ডেট করছো।
পরের দৃশ্যে আমরা দেখি এরা তিনজনে একটা রেস্টুরেন্টে আসে আর এখানে আসা মাত্রই তেসাং সোলকে জিজ্ঞাসা করতে লাগে যে এটাই কি সেই ব্যক্তি যাকে তুমি কখনোই ভুলতে পারবে না। সোল উত্তর দেয় যে হ্যাঁ, আর তখন তেসাং ওকে বলতে লাগে যে আমি এই বিষয়ে জানতাম, কারণ আগেও তুমি যখন আমার সঙ্গে ড্রিঙ্ক করেছিলে তখন তুমি বারবারই ড্রিঙ্ক করার পরে সঞ্জয়ের নাম নিতে। দেন আমরা দেখি ওরা সবাই মিলে অনেক বেশি ড্রিঙ্ক করে আর এখানে সবাই ঠিক থাকলেও সঞ্জয় অনেক বেশি নেশা করে মাতাল হয়ে যায়। আর তারপর ও বারবার তেসাংকে জড়িয়ে ধরতে লাগে আর এটা বলতে লাগে যে এই সব কিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আর কিম ইয়নসুকে ধরার জন্য তোমাকে আরও বেশি ধন্যবাদ। আর ইতিমধ্যে সঞ্জয়ের ম্যানেজার ওদের নিতে চলে আসে আর তখন তেসাং সোলকে বলতে লাগে যে তোমার বয়ফ্রেন্ডকে আর এভাবে এত ড্রিঙ্ক করতে দিও না। আর এখানে ও শেষবারের মতো সোলকে গুড বাই জানায় আর এটা ভেবে ওর অনেক বেশি খারাপ লাগছিল যে সোল আর কখনোই ওর হবে না। দেন এরা যখন বাড়ি ফিরে যাচ্ছিল এখানে সঞ্জয় সোলকে বলতে লাগে যে আগামীকাল যে তোমার ভাইপোর জন্মদিন সেটা তুমি আমাকে কেন জানাওনি। এর উত্তরে সোলোকে বলে যে আরে সেখানে কোনো পার্টি হবে না, আমরা শুধুমাত্র ফ্যামিলি কয়েকজন মিলে একসাথে খাওয়া দাওয়া করব। তখন সঞ্জয় বলে যাই করো না কেন, আমিও সেখানে যেতে চাই। দেন পরের দিন আমরা দেখি এরা সবাই মিলে বার্থডে পার্টির জন্য একটা রেস্টুরেন্টে আসে আর এখানে আসলে সোল বুঝতে পারে যে এটা তো সঞ্জয়ের বাবার রেস্টুরেন্ট। আর এটা জানা মাত্র সোল তাড়াতাড়ি করে সঞ্জয়কে কল করে এটা বলে দেয় যে তোমার এখানে আসতে হবে না, আর আমি অন্য কোনো দিন আমার ফ্যামিলির সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেবো। আর তারপর এরা সবাই রেস্টুরেন্টের ভেতরে আসলে এখানে সঞ্জয়ের বাবা তো এদেরকে দেখে প্রচন্ড অবাক হয়ে যায়। আর তারপর উনি সোলকে দেখে সোলের মাকে এটা বলতে লাগে যে এটাই তার মানে আপনার সুন্দরী মেয়ে। এতে সোলের মা ওনাকে এটা বলতে লাগে যে কেন আমার মেয়েকে দেখে আপনার আফসোস হচ্ছে যে আমার মেয়ের মতো সুন্দরী মেয়ে আপনার ছেলের বউ হবে না। তখন সঞ্জয়ের বাবা বলে আফসোস হচ্ছে না চাই, আপনি কি দেখেননি নাকি আমার ছেলের একটা গার্লফ্রেন্ড রয়েছে আর আমার বৌমা অনেক সুন্দরী। কিন্তু এরা তো কেউ এটাই জানতো না যে সোলি আসলে সঞ্জয়ের গার্লফ্রেন্ড। দেন কিছুক্ষণ পর সঞ্জয় এখানে রেডি হয়ে চলে আসে আর এখানে এসে ও সোলের মায়ের হাতে একটা গিফট ধরিয়ে দেয় আর সোলের মাকে মা বলে ডাকে। আর এদিকে সঞ্জয়ের বাবা যখন এটা দেখতে পায় তখন উনি তো প্রচন্ড অবাক হয়ে যায় যে ও কেন সোলের মাকে মা বলে ডাকছে। আর উনি এটা ভাবতে ভাবতে সঞ্জয় সবার সামনে বলে দেয় যে সোল আমার গার্লফ্রেন্ড। আর সঞ্জয়ের বাবা যখন এটা জানতে পারে তখন উনি তো এটা ভেবে প্রচন্ড অবাক হয়ে যায় যে মেয়েকে আমি কিনা রিজেক্ট করে এলাম সেই মেয়েকেই আমার ছেলে ভালোবাসে। তো সঞ্জয়ের বাবা এখানে হতাশ হলেও সোলের ফ্যামিলি সবাই এটা জানতে পেরে অনেক বেশি খুশি হয়ে যায় যে সঞ্জয় সোলের বয়ফ্রেন্ড। আর তারপর যখন জন্মদিনের অনুষ্ঠান চলছিল তখন সঞ্জয়ের বাবা এটা খেয়াল করে যে সঞ্জয় সোলের সঙ্গে কত বেশি হ্যাপি রয়েছে আর সঞ্জয় তো ওদের ফ্যামিলির সঙ্গে পুরো মিশে গিয়েছে। আর এটা দেখে সঞ্জয়ের বাবা মনে মনে খুশি হয় যে ফাইনালি এতদিন পরে সঞ্জয় একটা ফ্যামিলি পেয়েছে। আর সঞ্জয়কে খুশি দেখে সঞ্জয়ের বাবাও ফাইনালি সোলকে অ্যাকসেপ্ট করে নেয়। আর তারপরে সঞ্জয়ের ফ্রেন্ডরা অর্থাৎ অ্যাক্লিপস ব্যান্ডের ফেমাস মেম্বাররা এখানে চলে আসে সোলের ভাইপোর বার্থডে পার্টিতে গান করার জন্য। পরের দৃশ্যে আমরা দেখি সঞ্জয় সোলকে একটা বোটে নিয়ে আসে আর এই বোটটা খুবই সুন্দরভাবে সাজানো ছিল কারণ ও আজকে সোলকে প্রপোজ করতে চাইছিল। আর ও আগে থেকেই সবকিছু অ্যারেঞ্জ করে রেখেছিল। আর এখানে সোল ওকে বলে বসে যে আমি মুভি বানাতে চাই, আমি মুভির ডাইরেক্টর হতে চাই। আর সোলের এই কথা শুনে সঞ্জয় ওকে প্রপোজ করার প্ল্যানটা ড্রপ আউট করে দেয়। আর ওদের এই প্রপোজালের প্ল্যানটা ড্রপ আউট হয়ে যাওয়ার চক্করে ইনহিয়কার ম্যানেজারকে অনেক ঝুঁকি পোহাতে হয় এবং ওদেরকে আবারও পুনরায় সবকিছু ম্যানেজ করতে হয়। এরপর আমাদের কয়েক সময় পরের দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি সোল এখন পুরোপুরিভাবে মুভির ডাইরেক্টর হয়ে গিয়েছে। আর ওর এই পুরো জার্নিতে সঞ্জয় সবসময়ই ওর পাশে ছিল। দেন আমরা দেখি সোল সাকসেসফুল হয়ে গিয়েছে আর এই খুশিতেই ওরা একে অপরের সঙ্গে টাইম স্পেন্ড করার জন্য ঘুরতে বেরোয়। আর রাস্তায় বেরোলেই ওরা দেখতে পায় যে আজকে চেরি ব্লসম হচ্ছে, ফলে সোল এবার ফুলের পাপড়ি ধরার জন্য হাত বাড়ায় কিন্তু কিছুতেই ধরতে পারছিল না। ফলে সঞ্জয়কে পাপড়ি ধরতে সাহায্য করে। আর তারপর যখন সোল ওর হাতের দিকে তাকায় তখন ও দেখতে পায় যে সেখানে একটা রিং রয়েছে। আর তারপর সঞ্জয় ওর হাতে সেই রিংটা পরিয়ে দেয় আর ওকে একটা কিসও করে দেয়। দেন ওরা দুজনেই নিজেদের বিয়ের কথা ইমাজিন করে খুবই খুশি হয়। আর তারপর ওরা খুশির চোটে একে অপরকে জড়িয়ে ধরে আর এখানেই আমাদের এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো ড্রামাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও আর সাথে সাবস্ক্রাইবও করে দিও। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বাই বাই।